সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, স্বাগতম সকলকে আজকের এই পর্বে আমরা নবম শ্রেণীর পাঠ্য বই থেকে দশম শ্রেণীর পাঠ্য বইয়ের পরিসংখ্যান অধ্যায় থেকে আমরা কথা বলবো। আশা করি সকলে তোমরা আমার সঙ্গে থাকবে। এই পর্বে আমরা এই পাঠ শেষে শিক্ষার্থীরা কেন্দ্রীয় প্রবণতার পরিমাপ পদ্ধতি ব্যাখ্যা করতে পারবে, গণসংখ্যা নিবেশন সারণী তৈরি করতে পারবে, গড় নির্ণয়ের সংক্ষিপ্ত পদ্ধতি ব্যাখ্যা করতে পারবে, গড় নির্ণয়ের সংক্ষিপ্ত পদ্ধতি ব্যবহার করে সমস্যার সমাধান করতে পারবে। শিক্ষার্থী বন্ধুরা, আমরা একে একে আমরা এগুলা তোমাদের সম্মুখে ব্যাখ্যা করব। প্রথমে আমরা যে বিষয়টি জানব সেটি হচ্ছে কেন্দ্রীয় প্রবণতা। কেন্দ্রীয় প্রবণতা কি এই সম্পর্কে এখন আমরা জানব। কেন্দ্রীয় প্রবণতা হচ্ছে অনুসন্ধানাধীন অবিন্যস্ত উপাত্ত সমূহকে মানের ক্রমানুসারে সাজালে উপাত্ত সমূহ মাঝামাঝি কোনো মানের কাছাকাছি পুঞ্জীভূত হয়। আবার অবিন্যস্ত উপাত্ত সমূহ গণসংখ্যা নিবেশন সারণীতে উপস্থাপন করা হলে মাঝামাঝি একটি শ্রেণীতে গণসংখ্যার প্রাচুর্য দেখা যায়। অর্থাৎ মাঝামাঝি একটি শ্রেণীতে গণসংখ্যা খুব বেশি হয়। বস্তুত উপাত্ত সমূহের কেন্দ্রীয় মানের দিকে পুঞ্জীভূত হওয়ার এই প্রবণতাই হল কেন্দ্রীয় প্রবণতা, সেন্ট্রাল টেন্ডেন্সি। কেন্দ্রীয় মান একটি সংখ্যা এবং এই সংখ্যা উপাত্ত সমূহের প্রতিনিধিত্ব করে। এই সংখ্যা দ্বারা কেন্দ্রীয় প্রবণতার পরিমাপ করা হয়। কেন্দ্রীয় প্রবণতার পরিমাপ হলো তিনটি: ক গাণিতিক গড়, খ মধ্যক, গ প্রচুরক। শিক্ষার্থী বন্ধুরা, আমরা কেন্দ্রীয় প্রবণতা কি এবং কেন্দ্রীয় প্রবণতার পরিমাপ সম্পর্কে জানলাম। এখন আমরা একে একে কেন্দ্রীয় প্রবণতার পরিমাপের গাণিতিক গড়, মধ্যক এবং প্রচুরক সম্পর্কে জানব। প্রথমেই আমরা জানব গাণিতিক গড়। গাণিতিক গড় কি? উপাত্ত সমূহের মানের সমষ্টিকে তার সংখ্যা দ্বারা ভাগ করলে উপাত্ত সমূহের গড় মান মিন পাওয়া যায়। এই পদ্ধতিতে উপাত্তের সংখ্যা কম হলে ব্যবহার করা হয়। অর্থাৎ এই পদ্ধতি অনুসারে যদি উপাত্তের সংখ্যা স্বল্প সংখ্যক কম থাকে তাহলে এই পদ্ধতি ব্যবহার করা যায়। অর্থাৎ এই পদ্ধতিতে গড় নির্ণয়ের সূত্র x ড্যাশ সমান সামেশন xi বাই n উপাত্ত সমূহ অবিন্যস্ত হলে, অথবা x ড্যাশ সমান সামেশন fi xi বাই n উপাত্ত সমূহ বিন্যস্ত হলে, x সমান a প্লাস সামেশন fi ui বাই n গুণন h সংক্ষিপ্ত পদ্ধতি। এখানে x ড্যাশ গাণিতিক গড়, a আনুমানিক গড়, fi তম শ্রেণীর গণসংখ্যা, fi হচ্ছে তম শ্রেণীর গণসংখ্যা, ui সমান তম শ্রেণীর গণসংখ্যা ধাপ বিচ্যুতি, h সমান শ্রেণীবৃত্তি। শিক্ষার্থী বন্ধুরা, আমরা গাণিতিক গড় কি এবং এই গাণিতিক গড় নির্ণয়ের সূত্র সম্পর্কে জানলাম। এই পর্যায়ে আমরা এখন জানব মধ্যক সম্পর্কে। কোন পরিসংখ্যানের উপাত্তগুলো মানের ক্রমানুসারে সাজালে যে সকল উপাত্ত সমান দুই ভাগে ভাগ করে সেই মানই হবে উপাত্তগুলোর মধ্যক, মিডিয়ান। অর্থাৎ মধ্যক হচ্ছে মধ্যক নির্ণয়ের সূত্র হচ্ছে n প্লাস 1/2 যখন উপাত্তগুলোর সংখ্যা n বিজোড় হয়। মধ্যক সমান এখানে যেটি হয় মধ্যক সমান n/2
n by 2 এবং n by 2 plus 1 n by 2 plus 1 এর গড়মান অর্থাৎ মধ্যক নির্ণয়ের যে সূত্রটি আমরা এখানে পেলাম সেটি হচ্ছে মধ্যক সমান আমরা পাচ্ছি n by 2 n by 2 এবং n by 2 plus 1 এর গড়মান যখন উপাত্তগুলোর সংখ্যা n জোড় হয় মধ্যক সমান l plus n by 2 minus fc into d by h by fn যখন উপাত্তগুলো বিন্যস্ত হয়। এখন এখানে l হলে মধ্যক শ্রেণীর নিম্নসীমা, n গণসংখ্যা, fc মধ্যক শ্রেণীর পূর্ববর্তী শ্রেণী যোজিত গণসংখ্যা, fm মধ্যক শ্রেণীর গণসংখ্যা, h হচ্ছে শ্রেণী ব্যাপ্তি। শিক্ষার্থী বন্ধুরা, আমরা মধ্যক সম্পর্কে জানলাম, অর্থাৎ মধ্যক নির্ণয়ের যে তিনটি সূত্র, একটি হচ্ছে মধ্যক সমান n plus 1 by 2 যখন উপাত্তগুলোর সংখ্যা n বিজোড় হয়, আবার মধ্যক সমান n by 2 এবং n by 2 plus 1 এর গড়মান যখন উপাত্তগুলো জোড় হয়। আবার যখন উপাত্তগুলো বিন্যস্ত হয় তখন মধ্যক সমান আমরা পাই l plus n by 2 minus fc গুণন h by fm যখন উপাত্তগুলো বিন্যস্ত। এখানে l সমান মধ্যক শ্রেণীর নিম্নসীমা, n হচ্ছে গণসংখ্যা, fc মধ্যক শ্রেণীর পূর্ববর্তী শ্রেণী যোজিত গণসংখ্যা, fm সমান মধ্যক শ্রেণীর গণসংখ্যা, h শ্রেণী ব্যক্তি। শিক্ষার্থী বন্ধুরা, আমরা মধ্যক সম্পর্কে জানলাম। আমরা এই পর্যায়ে আমরা প্রচুরক সম্পর্কে আমরা এখন জানবো প্রচুরক সম্পর্কে। প্রচুরক কোনো উপাত্তে যে সংখ্যা সর্বাধিকবার উপস্থাপিত হয় সেই সংখ্যাই উপাত্তের প্রচুরক মোট। একটি উপাত্তে একাধিক প্রচুরক থাকতে পারে। যদি কোনো উপাত্তে একটি সংখ্যা একাধিকবার না থাকে তবে সেই উপাত্তে কোনো প্রচুরক নাই। তাছাড়া শ্রেণী বিন্যস্ত উপাত্তের প্রচুরক নিম্নের সূত্রের সাহায্যে নির্ণয় করা যায়। অর্থাৎ প্রচুরক সমান l plus f1 by f1 plus f2 into h। এখানে l সমান প্রচুরক শ্রেণীর নিম্নমান, f1 সমান প্রচুরক শ্রেণীর গণসংখ্যা মাইনাস পূর্ববর্তী শ্রেণীর গণসংখ্যা, f2 সমান প্রচুরক শ্রেণীর গণসংখ্যা মাইনাস পরবর্তী শ্রেণীর গণসংখ্যা, h সমান শ্রেণীবৃত্তি। শিক্ষার্থী বন্ধুরা, আমরা প্রচুরক সম্পর্কে জানলাম। প্রচুরক নির্ণয়ের যে সূত্র এটি আমরা জানলাম। এখন আমরা দেখব সংক্ষিপ্ত পদ্ধতি, শ্রেণী বিন্যস্ত উপাত্তের গড় নির্ণয়ের সংক্ষিপ্ত পদ্ধতি বা সহজ পদ্ধতি। অর্থাৎ এই সংক্ষিপ্ত পদ্ধতি সম্পর্কে আমরা জানব। এই সংক্ষিপ্ত পদ্ধতিতে কিভাবে গাণিতিক গড় নির্ণয় করা হয়। এই পদ্ধতির গড় নির্ণয়ের সময় যে পদ্ধতি, যে কাজের যে ধাপগুলো অনুসরণ করা হয়, আমি তোমাদের সম্মুখে এগুলো বর্ণনা করছি। শ্রেণী বিন্যস্ত উপাত্তের গড় নির্ণয়ের সময়, সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয়ের সময় প্রথমে যে কাজটি করতে হবে সেটি হচ্ছে শ্রেণীসমূহের মধ্যমান নির্ণয় করতে হবে। দ্বিতীয়ত মধ্যমান সমূহ থেকে সুবিধাজনক কোনো মানকে আনুমানিক গড় ধরতে হবে। তৃতীয়ত ধাপ বিচ্যুতি বের করতে হবে। চতুর্থত ধাপ বিচ্যুতি সংশ্লিষ্ট শ্রেণীর গণসংখ্যা দ্বারা গুণ করতে হবে। পঞ্চমত বিচ্যুতির গড় নির্ণয় করা এবং এর আনুমানিক গড় যোগ করে কাঙ্ক্ষিত গড় নির্ণয় করা। এবং এই পদ্ধতিতে গড় নির্ণয়ের যে সূত্র সেটি হচ্ছে x ড্যাশ সমান a প্লাস সামেশন fi ey n ইন্টু h। সংক্ষিপ্ত পদ্ধতির এই সূত্রের সাহায্যে আমরা
গড় নির্ণয় করব। এখানে এক্স ড্যাশ নির্ণয় গড়, এ হচ্ছে আনুমানিক গড়, এফআই হচ্ছে আইতম শ্রেণীর গণসংখ্যা, ইউআই সমান আইতম শ্রেণীর গণসংখ্যা ধাপ বিচ্যুতি, এই শ্রেণীবৃত্তি। শিক্ষার্থী বন্ধুরা, আমরা সংক্ষিপ্ত পদ্ধতি কিভাবে গাণিতিক গড় নির্ণয় করা হয় সেটি তোমাদের সম্মুখে উপস্থাপন করা হলো। এই পর্যায়ে আমরা দেখব কি করে একটি সমস্যা সমাধান করা যায়। এতক্ষণ আমরা যতগুলো তথ্য সূত্র তোমাদের কাছে উপস্থাপন করা হলো, এই সূত্রের আলোকে, তথ্যগুলোর আলোকে আমরা একটি সমস্যার সমাধান করব। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ সমস্যা। কোন স্কুলের দশম শ্রেণীর 49 জন শিক্ষার্থীর ওজন কিলোগ্রাম হলো 45, 50, 55, 51, 56, 57, এইভাবে এখন সংখ্যাগুলো তোমরা দেখতে পাচ্ছ 61, 63, 64, অর্থাৎ এই 49 জন শিক্ষার্থীর ওজন দেওয়া আছে। এখানে প্রশ্ন হচ্ছে ক শ্রেণী ব্যবধান 5 ধরে গণসংখ্যা নিবেশন সারণী তৈরি করতে হবে। খ সারণী থেকে সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় করতে হবে। গ গণসংখ্যা নিবেশন সারণীতে উপস্থাপিত উপাত্তের গণসংখ্যা বহুভুজ আঁকতে হবে। অর্থাৎ আমরা এতক্ষণ যে তথ্য সূত্রগুলো জানলাম, এই তথ্য এবং সূত্রের আলোকে আমরা এই সমস্যাটি সমাধান করব। শিক্ষার্থী বন্ধুরা, আমরা প্রথমে কোন প্রশ্ন সমাধান করার চেষ্টা করব। এখানে আমরা দেখব উপাত্তের পরিসর, এখানে সর্বোচ্চ মান এবং সর্বনিম্ন মান যোগ 1, অর্থাৎ এখান থেকে সর্বোচ্চ সংখ্যা এবং সর্বনিম্ন সংখ্যা বের করে এর সঙ্গে 1 যোগ করে পরিসর বের করব। আর পরিসর বের করার পর শ্রেণী সংখ্যা সমান পরিসর বাই শ্রেণী ব্যবধান, অর্থাৎ 26/5। এখান থেকে আমরা পেলাম 5.2 বা 5, অর্থাৎ এই নিবেশনের সারণী শ্রেণী সংখ্যা হবে হচ্ছে 5। এখন আমরা এই গণসংখ্যা নিবেশন সারণী তৈরি করব। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ এখন আমরা যেটি 6 কলামের একটি ছক, প্রথম কলামের শ্রেণী ব্যবধান, দ্বিতীয় কলামের মধ্যমান, তৃতীয় কলামের টালি চিহ্ন, চতুর্থ কলামের গণসংখ্যা এফআই, পঞ্চম কলামের বিচ্যুতি ইউআই, ষষ্ঠ কলামের গণসংখ্যা পূরণ বিচ্যুতি এফআই ইউআই। আমরা এখন শ্রেণী ব্যবধানগুলো লিখব। 45 থেকে 49, 50 থেকে 54, 55 থেকে 59, 60 থেকে 64, 65 থেকে 69, 70 থেকে 74। শিক্ষার্থী বন্ধুরা, আমরা শ্রেণী ব্যবধানগুলো লিখে ফেললাম। এখন আমরা শ্রেণী মধ্যমান বের করব। এক্সআই 45 থেকে 49 শ্রেণী মধ্যমান 47, কেননা 45 যোগ 49 ভাগ 2 সমান 47। এখন এই পদ্ধতিতে পরবর্তী প্রত্যেকটি শ্রেণী ব্যবধানের মধ্যমান বের করা যায়। আর তাছাড়া আরেকটি পদ্ধতি লক্ষণীয় যে এই যেহেতু শ্রেণী ব্যবধান 5, একটির সঙ্গে 47 সঙ্গে পরপর 5 যোগ করে গেলে পরবর্তী শ্রেণীর মধ্যমান পাওয়া যায়। অর্থাৎ 47 সঙ্গে 5 যোগ করলে 52, 52 সঙ্গে 5 যোগ করলে 57, 57 সঙ্গে 5 যোগ করলে 62, 62 সঙ্গে 5 যোগ করলে পাওয়া যাবে 66, 66 সঙ্গে 5 যোগ করলে পাওয়া যাবে 72। অর্থাৎ শ্রেণী মধ্যমান বের করা হলো। এখন আমরা দেখব টালি চিহ্ন। 45 থেকে 49 এই শ্রেণীতে একটি টালি চিহ্ন পড়েছে। শিক্ষার্থী বন্ধুরা, শ্রেণীর কালারের সঙ্গে স্কোরের কালার মিল করে বুঝতে তোমাদের অত্যন্ত সহজ হবে। এখানে একটি টালি চিহ্ন পড়েছে। 50 থেকে 54 এখানে হলুদ কালার দেখতেই পাচ্ছ, এখানে 3টি টালি চিহ্ন পড়েছে। 55 থেকে 59 এখানে যে কালার, এই কালারটি মিল করলে আমরা এখান থেকে দেখতে পাচ্ছি যে এই শ্রেণীর টালি চিহ্ন পড়েছে 11টি। 60 থেকে 64 এখানে সাধারণ কালির লেখা, এখানে
22টি টালি চিহ্ন পড়েছে। পরবর্তী 65 থেকে 69 এখানে 60টি টালি চিহ্ন পড়েছে, লাল কালার তোমরা দেখতে পাচ্ছ। সর্বশেষ 70 থেকে 74 এখানে 5টি টালি চিহ্ন পড়েছে, এখানে হালকা কালো কালির ব্লক দেওয়া, এখানে তোমরা 5টি টালি চিহ্ন দেখতে পাচ্ছ। শিক্ষার্থী বন্ধুরা, আমরা টালি চিহ্ন গণসংখ্যায় লিখে ফেলি, অর্থাৎ 45 থেকে 49 এই শ্রেণীর গণসংখ্যা হচ্ছে 1, 50 থেকে 54 গণসংখ্যা 3, 55 থেকে 59 গণসংখ্যা হচ্ছে 11, 60 থেকে 62 শ্রেণীর গণসংখ্যা 22, 65 থেকে 69 গণসংখ্যা হচ্ছে 7, 70 থেকে 74 এই শ্রেণীর গণসংখ্যা হচ্ছে 5। শিক্ষার্থী বন্ধুরা, আমরা এই গণসংখ্যা নিবেশন সারণী তৈরি করে ফেললাম। এখানে যেহেতু সংক্ষিপ্ত পদ্ধতি ব্যবহার করতে বলা হয়েছে, সেজন্য আরো 2টি কলাম অতিরিক্ত নিয়েছি। এখন এই পদ্ধতিতে, সংক্ষিপ্ত পদ্ধতিতে যদি আমরা গড় নির্ণয় করতে যাই, তাহলে সুবিধাজনক শ্রেণীকে এখানে আনুমানিক গড় ধরতে হবে, সেই শ্রেণীর মধ্যবিন্দুতে আনুমানিক গড় ধরতে হবে। সেই সুবাদে আমরা যে শ্রেণীর গণসংখ্যা 22, অর্থাৎ 60 থেকে 64 এই শ্রেণীতে গড় আছে বলে আমরা ধরে নিয়েছি। এখানে বিচ্যুতি সংখ্যা 0, এর উপরে ছোট শ্রেণীর বিচ্যুতি -1, -2, -3 এবং নিচের দিকে বড় +1, +2। ষষ্ঠ কলামে আমরা গণসংখ্যা পূরণ বিচ্যুতি সংখ্যা FIUI গুণ করলে পাওয়া যায় -3, -6, -11, 0, +7, +10। আবার এগুলো যোগ করলে পাওয়া যায় FIUI সমান -3। সামেশন FI সমান n সমান 49। শিক্ষার্থী বন্ধুরা, আমরা গণসংখ্যা সারণী তোমাদের সম্মুখে উপস্থাপন করা হলো, নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো। এখন আমরা খ নং প্রশ্নের উত্তর সমাধান করার চেষ্টা করব। এখানে এই সারণী থেকে আমাদেরকে সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় করতে বলা হয়েছে। আমরা এই সারণী থেকে সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় করতে হলে আমাদের গড় নির্ণয়ের পদ্ধতি, এই পদ্ধতির গড় নির্ণয়ের যে সূত্র সেটি আমরা লিখব, যে আমরা জানি h' সমান a প্লাস সামেশন FIUI/n গুণন h। সারণী থেকে আমরা a এর মান পাই 62, সামেশন FIUI এর মান -3, n এর মান 49, h এর মান 5। এখান থেকে আমরা যে মানটি পাই সেটি হচ্ছে, আমরা যেটি পাচ্ছি সেটি হচ্ছে 61.694 বা 61.69। অর্থাৎ সংক্ষিপ্ত পদ্ধতিতে যে গড়, সেই গড়টি আমরা নির্ণয় করে ফেললাম এবং সেটি হচ্ছে 61.69। এখন আমরা দেখব গ নং প্রশ্নের উত্তর। গ নং প্রশ্নের প্রশ্ন হচ্ছে, এই গণসংখ্যা নিবেশন সারণীর থেকে আমাদেরকে গণসংখ্যা বহুভুজ আঁকতে হবে। শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা গণসংখ্যা বহুভুজ আঁকব। এখন আমাদেরকে x অক্ষ বরাবর শ্রেণী মধ্যমান ধরব এবং y অক্ষ বরাবর আমরা নিব শ্রেণী গণসংখ্যা। x অক্ষ বরাবর আমাদের যে শ্রেণী মধ্যমান আমরা পেয়েছি এখানে 47, 52, 62, 67 এরকম মান বসিয়ে, এবং প্রত্যেকটি সংখ্যার মধ্যমানের বিপরীতে তার গণসংখ্যা y অক্ষের দিকে স্থাপন করে আমরা যে বিন্দুগুলো পাই, এই বিন্দুগুলো যোগ করে যে লেখচিত্র পাওয়া যায় সেটি হচ্ছে গণসংখ্যা বহুভুজ। আমরা গ নং প্রশ্ন, অর্থাৎ এই উপাত্তের গণসংখ্যা বহুভুজ তোমাদের সম্মুখে উপস্থাপন করা হলো। শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা মনোযোগের সঙ্গে লক্ষ্য করেছ এবং বুঝতে পেরেছ। অর্থাৎ এতক্ষণ আমরা যে সূত্র তথ্যগুলো তোমাদের সম্মুখে উপস্থাপন করেছিলাম, সেই তথ্য সূত্রের আলোকে আমরা একটি সমস্যা সমাধান করে ফেললাম।
যাই হোক, আজ আর আজ আর কথা বাড়াচ্ছি না। সামনে তোমাদের সম্মুখে আরো এই অধ্যায় থেকে নতুন নতুন তথ্য এবং সমস্যার করার সমাধান করে উপস্থাপন করব। সেই পর্যন্ত সকলে সুন্দর থাকো, সুস্থ থাকো। সকলকে ধন্যবাদ দিয়ে এই পর্বের সমাপ্তি করছি। ধন্যবাদ সকলকে।